হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে এক্সচেঞ্জ রেট কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা আরেকটা নতুন টপিক শুরু করব। তার আগে চলো আমরা দেখে নিই আমাদের রোড ম্যাপটা, ঠিক আমরা কোথায় আছি। আমরা পড়ছিলাম ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড চ্যাপ্টারকে দুটো ভাগে ভাগ করেছি। আমরা ফরেন এক্সচেঞ্জ নিয়ে এলাম, ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ, সেটাকে আমরা 7টা ভাগ করেছি। আর ওইদিকে আমরা ইন্ডিয়াস ফরেন ট্রেড, এটাকে আমরা 3টে ভাগ করেছি। ইন্ডিয়াস ফরেন ট্রেড এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর আজকে ক্লাসটা আমরা সীমাবদ্ধ রাখছি ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ টপিকটাকে। ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ টপিকে 7টা ভাগে ভাগ করেছি এই টপিকটাকে। তার প্রথম টপিকটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, এটাকে আমরা শেষ করে ফেলেছি। এবার আমাদের আজকের টপিকটা হচ্ছে দ্বিতীয় নাম্বার টপিক, যে এক্সচেঞ্জ রেট যে ইন্ডিয়াতে ছিল সেটার ইতিহাস কী ছিল। হ্যাঁ, যে ইন্ডিয়ার যে এক্সচেঞ্জ রেট সেটা সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় এবং কোন সিস্টেমে পরিবর্তিত হয় সেটা আমরা আজকের ক্লাসে দেখব। প্রথমত ইন্ডিয়ার যে এক্সচেঞ্জ রেট আছে, যে সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন হলো, যে তার ইতিহাসটাকে, এটাকে আমরা 5টা ফেজে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে 1947 থেকে 1971 সাল, 1971 থেকে 1975 সাল, 1975 থেকে 1992 সাল, 1992 থেকে 1993 সাল, আর 1993-এর পর। কি বললাম, ইন্ডিয়ার এক্সচেঞ্জ রেটের ইতিহাসকে আমরা 5টা ভাগে ভাগ করলাম। একটা 1947 থেকে 71, 1971 থেকে 1975, 1975 থেকে 1992, 1992 থেকে 1993, আর 1993 পরবর্তী আজ পর্যন্ত। তো প্রথমে আসা যাক 1947 থেকে 1971 সাল পর্যন্ত এক্সচেঞ্জ রেটটা ইন্ডিয়াতে কেমন ছিল, কোন নিয়মে ছিল। ওই সময়টাতে অ্যাডজাস্টেবল পেগ সিস্টেম ছিল। পেগ সিস্টেম মানে আমরা আগের ক্লাসেই পড়েছি, পেগ সিস্টেম ওই কথার অর্থ হচ্ছে স্থির। এক্সচেঞ্জ রেটটা স্থির থাকবে। কার সঙ্গে স্থির থাকবে? ডলারের হিসেবে। ডলারের সঙ্গে ইন্ডিয়ার এক্সচেঞ্জ রেটটা এটা ফিক্সড থাকবে। আর ডলারের যে এক্সচেঞ্জ রেটটা বা ডলারের মূল্য কীরকমভাবে হবে সেটা গোল্ডের সাথে থাকবে। গোল্ডের হিসেবে হচ্ছে কি ডলারের যে মানটা সেটাকে ফিক্সড করা হতো। মানে উল্টোভাবে আমরা এভাবে বলি যে গোল্ডের দামটা ডলারের হিসেবে ফিক্সড করে রাখা হলো। গোল্ডের দামটা ডলারের হিসেবে ফিক্সড রাখা হলো। দেখা গেল যে 1 গ্রাম সোনার দাম হচ্ছে কি $20, এটা ফিক্সড থাকবে। ডলারের দাম কোনো পরিবর্তন হবে না, কিন্তু ডলারের সাপেক্ষে ইন্ডিয়ার কারেন্সিটা এটাকেও ফিক্সড করতে হবে। তো এভাবে প্রবলেম হয়, যে কীরকম প্রবলেম, যদি আরবিআই নতুন টাকা না ছাপায়, টাকা ছাপানো মানে ইন্ডিয়ার টাকার দাম কমে যাওয়া, কারণ কি ইন্ডিয়ান টাকার কি লিকুইডিটি বেড়ে যাওয়া। এবার যদি আরবিআই নতুন টাকা না ছাপায় তাহলে একটা সময় এমন হবে যে ইন্ডিয়ার বেশিরভাগ রুপিটা ধনী মানুষের কাছে থাকবে, আর খুব কম সংখ্যক পরিমাণটা মানে পুয়ার বা কি যে বিপিএল বা বিলো পভার্টি লেভেল এই মানুষের ক্ষেত্রে থাকবে। তাহলে সেখানে কিন্তু যারা বিপিএল আছে বা দরিদ্র মানুষ আছে তাদের কাছে লিকুইডিটি কিন্তু খুব কম থাকবে। এবার লিকুইডিটি বাড়িয়ে দেওয়ার রাস্তা কি হতে পারে আরবিআই এর কাছে? নতুন টাকা ছাপিয়ে নিয়ে কোনো একটা স্কিম চালু করে সেখানে পয়সা দিয়ে দাও, বা সেই টাকা দিয়ে নতুন আরবিআই যে নতুন টাকা ছাপিয়ে নিয়ে মার্কেট থেকে চাল ডাল কিনে নিয়ে রেশনের মাধ্যমে সেই তাদেরকে রেশন দিয়ে দাও। এইভাবে করে লিকুইডিটিটাকে বজায় রাখে। কিন্তু যদি আরবিআই নতুন টাকা না ছাপাতে পারে তখন কি হবে? শুধুমাত্র ট্যাক্সের মাধ্যমে তো হবে না। মানে কি দেখা গেল যে যা ট্যাক্স রেট আসছে, যে হিসেবে ট্যাক্সটা আসছে সেই হিসেবে তো পাবলিকের জন্য যে স্কিম বা যোজনা এগুলো তো ইমপ্লিমেন্ট করতে পারছে না। এটা একটা প্রবলেম। এর জন্যে এই সিস্টেমটা পুরো ফেল হয়ে যায়। ইভেন ইউএসএতেও পর্যন্ত এই সিস্টেমটা ফেল হয়ে যায়, যে ডলারটাকে আমরা ফিক্স করে দিচ্ছি। আচ্ছা, তো এই ছিল আমাদের 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে অ্যাডজাস্টেবল পেগ সিস্টেম। এবার আসে আমাদের সেকেন্ড ফেজে আসে 1971 থেকে 1975 সাল পর্যন্ত। এই সময়টাতে যখনই দেখা গেল যে আগের সিস্টেমটা যেটা আমরা দেখলাম ডলারকে ফিক্সড করে দেওয়া, সেই হিসেবে ইন্ডিয়ান রুপিকে ফিক্সড করে দেওয়া, এই সিস্টেমটাকে বলা হতো ব্রেটন উড সিস্টেম। ঠিক আছে, তো 1971 থেকে 1975 সাল পর্যন্ত ব্রেটন উড সিস্টেম কোল্যাপস হওয়ার পর ইন্ডিয়ান কারেন্সির সঙ্গে মানে কি সামঞ্জস্য রাখা হয়, ব্রিটেনের যে পাউন্ড স্টার্লিং হয় তার সঙ্গে সামঞ্জস্য রাখা হয়। অর্থাৎ ওদের কারেন্সিটাকে ফিক্সড করে রাখো, নতুন ফিক্সড করো, সেই হিসেবে ইন্ডিয়ান কারেন্সিটাকে ফিক্সড করো। তো অলরেডি
কিন্তু ইউএস এর কারেন্সি মানে কি যে ব্রিটন উডস সিস্টেম কিন্তু কোলাপস হয়ে গেছে, এটাও যে হবে না কোনো গ্যারান্টি নেই। তার মানে কি মাত্র 4 বছর টিকলো এই সিস্টেমটা, তার মানে কি মানে এটাও কিন্তু যথেষ্ট ছিল না। এরপর আমরা আসি 1975 থেকে 1992 সাল পর্যন্ত যে ফেজটা আছে সেখানে আমরা দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে শুধু আগের এক্সপিরিয়েন্সগুলোকে মাথায় রেখে যে একটা দেশের কারেন্সির সঙ্গে সামঞ্জস্য রাখা, সেটা না করে এবার কয়েকটা দেশের কারেন্সির সঙ্গে সামঞ্জস্য রাখা হয়। যে কয়েকটা দেশ মিলে প্ল্যান করা হলো যে না আমরা এই কারেন্সিটাকে ফিক্সড করে দেবো, এইটুকুই থাকবে, এর থেকে বাড়ানো বা কমানো যাবে না। তো আশা করি তোমরা এবারও বুঝে গেছো কোনো জিনিসকে এইভাবে ফিক্সড রাখা যায় না, পরিস্থিতি হিসেবে মানে কি কারেন্সিটাকে এর পরিমাণটাকে মানে কি যে বৃদ্ধি করা বা হ্রাস করা এসব কিছু করতেই হবে। তো 1992 সাল পর্যন্ত ছিল, যদিও 1980 সাল পর্যন্তই কিন্তু এর অলরেডি মানে কি বিধ্বংসী অবস্থা দেখা যায় ইকোনমির। হ্যাঁ, এটাকে টিকিয়ে রাখা যায়নি। এবার আসা যাক হচ্ছে 1992 থেকে 1993 সালে। এবার কি মার্কেটে আমরা বুঝতে পারলাম যদি আমরা কোনো একটা কারেন্সিকে ফিক্সড করে তার সাপেক্ষে অন্য কারেন্সিকে আমরা যদি চালাতে যাই, তখন সেই নির্দিষ্ট কারেন্সির যাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ভাবলাম তার মার্কেটে কিন্তু তার ক্রাইসিস থাকবে। কারণ অন্যান্য দেশের হচ্ছে যখন রিজার্ভ ব্যাঙ্কগুলো আছে সেটাকে রিজার্ভ করে দেবে, মানে সেই কারেন্সির দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ক্ষেত্রে তার সুবিধা ভোগ করার জন্য সে কিন্তু রিজার্ভ করে রাখবে। যখন মার্কেটে দরকার পড়বে সেই কারেন্সির যে ওই কারেন্সির দাম বেড়ে গেল, তাহলে আগে থেকে সেই পয়সা দিয়ে মানে সেই কারেন্সিটাকে কিনে রাখো। ডলারের দামটা 60 টাকা পার রুপিসে যখন মানে 60 রুপিস পার $1 যখন ছিল, তখন যদি আরবিআই মানে কি ডলারটাকে কিনে রাখে এখন, তাহলে কিন্তু 80 রুপিস পার ডলার হিসেবে বিক্রি করতে পারবে কিন্তু। তো এভাবে কিন্তু অনেক আরবিআই মানে ইন্ডিয়ার আরবিআই বা অন্যান্য দেশের যে রিজার্ভ ব্যাঙ্কগুলো আছে তারাও কিন্তু এভাবে যেটা স্ট্যান্ডার্ড যে কারেন্সি আছে সেটাকে কিন্তু যে গ্র্যাব করার চেষ্টা করে পয়সা দিয়ে, যাতে খারাপ সময়ে সেটাকে ইউজ করা যেতে পারে। সেই দেশের মার্চেন্টরা যখন ব্যবসা এক্সপোর্ট করবে বা ইম্পোর্ট করবে তখন হচ্ছে কি সেই পার্টিকুলার কারেন্সিটাকে মানে কি এক্সপোজ করবে। তো এই ক্ষেত্রে যে তার মানে কি একটা দুরকমভাবে আমরা কারেন্সিটাকে আমরা কারেন্সি রেটটাকে আমরা ডিটারমাইন করতে পারি। একটা হচ্ছে ফিক্সড রেট আর একটা হচ্ছে কী বলে ফ্লেক্সিবল রেট, দুটোকে আমরা করতে পারি। একটা ফিক্সড মানে এক্সচেঞ্জ রেট আর একটা হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। তো আমরা জানি যে এই এক্সচেঞ্জ রেটটা গভর্নমেন্টও ফিক্সড করে, আবার কিনা এরই সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের সঙ্গেও ডিমান্ড এবং সাপ্লাই এর উপর কিন্তু ডিপেন্ড করে। কি বললাম, এই যে এক্সচেঞ্জ রেটটা সেটা দু কারণে ডিপেন্ড করে। এটার যে এক্সচেঞ্জ রেটটা একটা হচ্ছে ফিক্সড রেট বা হচ্ছে গভর্নমেন্টের হচ্ছে কি হস্তক্ষেপ, এবং হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের হস্তক্ষেপ। তার মানে গভর্নমেন্ট যদি বলে দেয় 70 রুপি পার $1 এই হিসেবে এক্সপোর্ট ইম্পোর্ট করো, না হলে আমি আমার দেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতে দেবো না। কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখা গেল কি যে $1 কিনতে গেলে 80 রুপি লাগবে, আদারওয়াইজ ডলার কিনতেই পাওয়া যাচ্ছে না। তাহলে এটার মধ্যে একটা যে গ্যাপ আছে রিয়ালিটিতে, সেটাকে কীভাবে গ্যাপ পূরণ করা হবে? তখন নতুন প্ল্যান করা হলো, নাম দেওয়া হলো লিবারালাইজড এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম। লিবারালাইজড এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি, এটার অর্থ হচ্ছে কি 40% যা হচ্ছে কি যে এই ইম্পোর্ট এক্সপোর্ট হবে, যা ফরেক্স রিজার্ভ পাওয়া গেল, যা পয়সা আমদানি রপ্তানি যা পয়সা পাওয়া গেল, তার 40% গভর্নমেন্ট হচ্ছে কি মানে গভর্নমেন্টের হিসেবে এক্সচেঞ্জ রেট ডিটারমাইন করতে হবে, আর 60% হচ্ছে মার্কেটের উপর বেস করে করতে হবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর বেসিস করে হবে। ঠিক আছে, কিন্তু যে তবু তো লস হচ্ছে। আমি যদি গভর্নমেন্টের ফিক্সড রেট হিসেবে যদি 40%ও যদি আমি মানে বিজনেসে খাটাই, তবুও তো সেখানে কিন্তু রিয়ালিটিতে পার ডলারের ক্ষেত্রে 10 টাকা করে বা 10 রুপি করে গ্যাপ থেকে যাচ্ছে, সেটাকে কি মেটাবে? তো এই সিস্টেমে কিন্তু চললো না। জাস্ট 1 বছরের মধ্যে মার্চেন্টদের আন্দোলনের কারণে এই সিস্টেমটাকে বন্ধ করা হলো। এরপর 1993 সালের পর থেকে আসে যে ম্যানেজড ফ্লোট সিস্টেম, যেটা আমরা আগের ক্লাসেই পড়েছি যে ফ্লেক্সিবল সিস্টেমের ক্ষেত্রে, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেমের ক্ষেত্রে আমরা 3 রকমের টাইপ দেখি। একটা হচ্ছে ফ্রি ফ্লোট, একটা ম্যানেজড ফ্লোট, আর একটা হচ্ছে ডার্টি ফ্লোট। তার মধ্যে হচ্ছে ম্যানেজড ফ্লোটের মধ্যে আমরা কি দেখি, ফ্লেক্সিবল আর হচ্ছে কি ফ্লেক্সিবল আর ফিক্সড রেট দুটাকে কম্বাইন করা হয়েছে। ফ্লেক্সিবল আর ফিক্সড
এক্সচেঞ্জ রেট সিস্টেমটাকে কম্বাইন করে ম্যানেজড ফ্লোট সিস্টেম আনা হয়। তার মানে কি এখানে পার ডে বা 2-4 দিন পর পর হচ্ছে কি যে মধ্যে এর একটা পার্টিকুলার টাইমের রেঞ্জের মধ্যে এক্সচেঞ্জ রেটটাকে ফিক্সড করা হলো, বা প্রতিদিন দিনের মধ্যে হচ্ছে ফিক্সড করে রাখা হলো, আর সঙ্গে মানে আবার সঙ্গে সঙ্গে ফ্লেক্সিবলও রাখা হলো, আচ্ছা পরের দিন আলাদা হবে, তারপর দিন আলাদা হবে, এরকম করা হলো। হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হবে এরকম হবে না। তো এই সিস্টেমটা কিন্তু দারুণ কার্যকরী হয়, সবাই অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, চলো এবার আমরা হচ্ছে কি যে এটাকে ব্যবসা বাণিজ্য করা মানে কি যে ব্যবসা বাণিজ্য করা যায়। তাহলে আমরা আরেকবার হচ্ছে রিভিশন করি, কী কী বললাম আমরা। 1947 থেকে 1971 পর্যন্ত ব্রেটন উড সিস্টেম ছিল, তার মানে অ্যাডজাস্টেবল পেগ সিস্টেম ছিল, যেটা কিন্তু ফেল হয়ে যায়, যেখানে কিনা গোল্ড, ইউএসএ মানে কি যে ডলার, রুপি এগুলো ফিক্সড করে দেওয়া হয়, জিনিসটা চলে না। 1971 থেকে 1975 সাল পর্যন্ত রুপি আর স্টার্লিংয়ের সঙ্গে সামঞ্জস্য আনা হয়, সেটাও চলে না। 1975 থেকে 1992 সাল পর্যন্ত কয়েকটা দেশের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়, সেই আইডিয়াটাও চলে না। আবার পরবর্তীতে হচ্ছে কি যে 40% মানে 1992 থেকে 1993 পর্যন্ত 40% ফরেক্সের রিজার্ভটাকে কি বলে গভর্নমেন্টের হচ্ছে রীতিনীতি হিসেবে মেনে তো ব্যবসা ট্রেডিং করতে হবে, এবং 60% হচ্ছে কি মার্কেটের এর উপর বেস করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর উপর বেস করে মানে এক্সচেঞ্জ করতে হবে। এই সিস্টেমটা আসলো, যেটা কিনা চললো না, যেটার নাম হচ্ছে কি লিবারালাইজড এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা চললো না। ফাইনালি সাকসেসফুল হলো 1993 পর থেকে যে ম্যানেজড ফ্লোট সিস্টেম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো। বাই।